প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভীষণ ইন্টারেস্টিং টপিকসটি হলো ভ্যাকসিন অ্যান্ড ভ্যাকসিনেশন, যাকে আমরা বাংলায় বলবো টিকা ও টিকাকরণ। ভ্যাকসিন হলো কোনো মৃত বা জীবিত ক্ষেত্রে অবশ্যই দুর্বল প্রকৃতির সেটি হবে রোগ জীবাণু বা জীবাণু থেকে প্রস্তুত উপাদান মানুষের শরীরে প্রবেশ করিয়ে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললে তাকে ভ্যাকসিন বা টিকা বলবো। বিষয়টি অনেক জটিল মনে হচ্ছে, আসলে মোটেও জটিল নয়। বিষয়টি হলো যে আমরা যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চাইছি সেই রোগেরই জীবাণু বা জীবাণু থেকে প্রাপ্ত কোনো উপাদান তাকে যদি আমরা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দিই এবং এই প্রবেশের ফলেই যদি আমাদের দেহে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তবে ওই উপাদানটিকে আমরা ভ্যাকসিন বা টিকা বলবো। খুব সহজভাবে উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। সাপোজ আমরা পোলিও ভ্যাকসিনের কথা জানি। আমরা জানি যে পোলিও এই রোগটির জন্য দায়ী হচ্ছে পোলিও ভাইরাস। এখন এই পোলিও ভাইরাসকে যদি আমরা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দিই মৃত অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায়, যখন কিনা এই পোলিও ভাইরাসের আমাদের শরীরে রোগ তৈরি করার ক্ষমতা নেই, সেই অবস্থায় যদি আমরা এই ভাইরাসকে আমাদের শরীরে প্রবেশ করিয়ে দিই, তাহলে আমাদের দেহে যে অনাক্রমতন্ত্র আছে এই অনাক্রমতন্ত্র সক্রিয় হয়ে ওঠে এবং এই সক্রিয় অনাক্রমতন্ত্র পোলিও ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শরীরে। ফলে দ্বিতীয়বার যখন আমাদের দেহে পোলিও ভাইরাস প্রবেশ করে, অর্থাৎ আমরা যখন দ্বিতীয়বারের জন্য পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের শরীরে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলি পোলিও ভাইরাসের উপরেতে ঝাঁপিয়ে পড়ে এবং পোলিও ভাইরাসকে রোগ সৃষ্টি করতে দেয় না। অর্থাৎ পোলিও ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই প্রতিরোধ ক্ষমতা আসলে দীর্ঘস্থায়ী, কিছু কিছু ক্ষেত্রে স্বল্পস্থায়ীও হয়। কিছু কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা স্বল্পস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা দেখব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্রতিরোধ ব্যবস্থা দেখব এটি হচ্ছে দীর্ঘস্থায়ী। এখন চলে আসি, প্রথমটি হলো অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং দ্বিতীয়টি হলো প্যাসিভ ইমিউনাইজেশন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন অর্থাৎ যখন প্রাকৃতিকভাবে আমাদের দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করে এবং আমাদের দেহে ওই রোগটি হয়ে যাওয়ার পরে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনাইজেশন। সাধারণত এটি প্রাকৃতিকভাবেও হতে পারে, আবার এটি আমরা অনেক সময় কৃত্রিমভাবেও করতে পারি। একটু আগে যে আমরা আলোচনা করলাম, যখন কোনো ভাইরাস বা রোগ জীবাণু তাকে যদি আমরা কৃত্রিমভাবে আমাদের দেহে প্রবেশ করিয়ে দিই, অর্থাৎ যাকে আমরা ভ্যাকসিন বলছি, এর ফলে আমাদের দেহে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে দীর্ঘস্থায়ী, একে আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশন বলবো। বেশ, অপরটি হলো প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা কি দেখব না, এক্ষেত্রে ওই রোগ জীবাণুকে প্রবেশ না করিয়ে যদি সরাসরি কোনো অ্যান্টিবডিকে আমরা প্রবেশ করিয়ে রোগ জীবাণুকে আটকে দিই, তাহলে তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনাইজেশন। আমরা অ্যান্টিবডি থেরাপির কথা জানি। কোনো নির্দিষ্ট রোগের ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টিবডি থেরাপি করতে থাকি। এই অ্যান্টিবডি থেরাপির মাধ্যমে যে ট্রিটমেন্ট, এটাকে আমরা প্যাসিভ ইমিউনাইজেশন বলবো। প্যাসিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে খুব চটজলদি একটি প্রতিরোধ ক্ষমতা আমাদের গড়ে ওঠে, কিন্তু এটি স্বল্পস্থায়ী। বেশ, এখন চলে আসি ভ্যাকসিন ঠিক কিভাবে কাজ করে। আমরা আগে এই চিত্রটি দেখে নিই একবার পরিষ্কার করে, তাহলে আমরা বুঝতে পারবো ঠিক কিভাবে ভ্যাকসিন আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আমাদের দেহে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তখন সেই রোগ জীবাণু বা রোগ জীবাণুর অংশবিশেষকে আমাদের দেহ অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে। সাপোজ এটি একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটি আমাদের দেহে যখন প্রবেশ করবে, তখন এই ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার যে সেল সারফেস, তার চারদিকে যে প্রোটিন আবরণ আছে, কোষ প্রাচীর, এবং তার বাইরের দিকে যদি কোনো পলিস্যাকারাইডের আবরণ থাকে, পলিস্যাকারাইড বা বিশেষ কোনো প্রোটিন থাকে, এই প্রোটিনগুলি সামগ্রিকভাবে অ্যান্টিজেন হিসেবে ট্রিটেড হবে আমাদের দেহে। এখন এই অ্যান্টিজেন যখনই আমাদের দেহে প্রবেশ করবে, আমাদের দেহের কিছু ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ সেল, যাদেরকে আমরা অনেক সময় বলতে পারি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সংক্ষেপে যাদেরকে বলবো এপিসি সেল, এই এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই অ্যান্টিজেনগুলিকে ডিটেক্ট করবে, রিকগনাইজ করবে। এর ফলে কি হবে,
না, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলি এই অ্যান্টিজেনগুলিকে তার বাইরের দিকে এক্সপ্রেস করতে থাকবে, বাইরের দিকে দেখাতে থাকবে, শো করতে থাকবে। এর ফলে এই অ্যান্টিজেনগুলি আরও এক ধরনের লিম্ফোসাইট কোষ, আমরা টি লিম্ফোসাইট কোষের কথা জানি, এই টি লিম্ফোসাইট কোষ যারা অ্যাকচুয়ালি হেল্প করে তাদের যে সাব পপুলেশন, তাদেরকে আমরা বলি টিএইচ সেল। এই টি হেল্পার সেলগুলি অ্যান্টিজেনগুলিকে ডিটেক্ট করতে থাকে এবং অ্যান্টিজেনগুলির প্রকৃতি ঠিক বুঝে ওঠার পরে টি হেল্পার সেলের ভেতর থেকে কতগুলি কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়। কেমিক্যাল সাবস্টেন্সগুলি আসলে ইন্টারলিউকিন টাইপ, যাকে আমরা সংক্ষেপে বলবো আইএল। এই ইন্টারলিউকিনগুলি কি করে? আইএল উপাদানগুলি তারা ঠিক কাছাকাছি থাকা বি কোষ, অর্থাৎ বি লিম্ফোসাইট কোষ, আমরা জানি বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের কথা আমরা আগেই পড়েছি, এই বি লিম্ফোসাইট কোষগুলিকে উদ্দীপিত করতে থাকে। বি লিম্ফোসাইটগুলি উদ্দীপিত হলে এই বি লিম্ফোসাইট কোষ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। কতগুলি বি লিম্ফোসাইট কোষ মেমোরি বি কোষে পরিবর্তিত হয় এবং কতগুলি বি লিম্ফোসাইট কোষ প্লাজমা কোষে পরিবর্তিত হয়। প্লাজমা কোষের ভেতরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে প্লাজমা কোষগুলি ভেঙে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি, এরকম দেখতে পাচ্ছি, এই অ্যান্টিবডিগুলি রিলিজ হতে থাকে। খুব ইন্টারেস্টিং বিষয় যে এই অ্যান্টিবডি যেগুলি তৈরি হলো তারা হাইলি স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন, অর্থাৎ আমাদের দেহে যে অ্যান্টিজেন প্রবেশ করেছে সেই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডিগুলি খুব স্পেসিফিকভাবে বিক্রিয়া করতে পারে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া এর মাধ্যমে অ্যান্টিজেনগুলিকে আমাদের দেহ থেকে বাইরে বের করে দেয় বা নিউট্রালাইজ করে এবং আমরা এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি। এখন প্রশ্ন হলো, এটি একটি সময় সাপেক্ষ বিষয়, অনেকটি সময় এক্ষেত্রে আমরা ব্যয় হতে দেখব। কোনো অ্যান্টিজেন বা প্যাথোজেন যারা রোগ সৃষ্টি করে এই সময়ের মধ্যে তারা কিন্তু রোগটি করে ফেলে, অর্থাৎ রোগের বিস্তার কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ প্রাথমিকভাবে অনেক সময় আমরা এই রোগটিকে আটকাতে পারি না, বাধা দিতে পারি না এবং এর ফলে কি হয়, রোগটি হয়তো আমাদের ক্ষেত্রে হয় কিন্তু আমরা প্রাথমিকভাবে মেমোরি বি লিম্ফোসাইট পেয়ে যাই। এই যে মেমোরি বি কোষ বা বি লিম্ফোসাইট কোষ তৈরি হয়, এই মেমোরি বি লিম্ফোসাইট কোষগুলি আমাদের দেহে দীর্ঘস্থায়ীভাবে থাকে। এই মেমোরি বি লিম্ফোসাইট কোষগুলি পরবর্তীকালে যখন ওই অ্যান্টিজেন পুনরায় আমাদের দেহে প্রবেশ করে তখন খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে আরম্ভ করে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে অ্যান্টিজেনকে আমাদের দেহের বাইরে বের করে দেয়। ফলে সাবসিকুয়েন্ট যে ইনফেকশন, পরবর্তীকালে যখন এই ভাইরাসগুলি আমাদের দেহে প্রবেশ করে তখন খুব দ্রুত এই অ্যান্টিবডি তৈরি হয়ে অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে দিতে থাকে। এখন এই প্রাকৃতিকভাবে ঘটা ঘটনাটিকে যদি আমরা কৃত্রিমভাবে ঘটিয়ে ফেলি, দ্যাট মিনস ইট ইজ ভ্যাকসিন। অর্থাৎ কৃত্রিমভাবে যদি আমরা রোগ জীবাণুটিকে প্রবেশ করিয়ে দিয়ে তার বিরুদ্ধে মেমোরি বি কোষ তৈরি করে রেখে দিতে পারি আমাদের দেহে, তাহলে পরবর্তীকালে রোগ জীবাণুটি যখন আবার আমাদের দেহে প্রবেশ করে তখন এই মেমোরি বি কোষগুলি সময় নষ্ট না করে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিজেনের বিরুদ্ধে, অর্থাৎ রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে আরম্ভ করে। এই কথাগুলি আমরা আবার একবার বলবো যে ভ্যাকসিন যখন আমাদের দেহে প্রবেশ করে তখন ভ্যাকসিনগুলি আমাদের দেহে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, জাস্ট লাইক এই রোগ সৃষ্টিকারী জীবাণু। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কোষ নির্ভর এবং রস নির্ভর অনাক্রমতা গড়ে ওঠে। এখন আমরা কোষ নির্ভর এবং রস নির্ভর যে অনাক্রমতার কথা বলছি এটা সম্পর্কে জানি, দিস ইজ সেল মেডিয়েটেড ইমিউনিটি, এবং রস নির্ভর অর্থাৎ এটা আমরা জানি হিউমারাল ইমিউনিটি। এ সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। বেশ, এখন এই রস ভিত্তিক এবং কোষ ভিত্তিক যে অনাক্রমতা গড়ে উঠলো, এর ফলে কি হয়, মেমোরি বি কোষ এবং মেমোরি টি কোষ তৈরি হয়ে যায় আমাদের দেহে। পরবর্তীকালে পুনরায় ওই জীবাণুটি যখন আমাদেরকে আবার আক্রমণ করবে তখন টি কোষগুলি সরাসরি এবং বি কোষগুলি অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে রোগকে প্রতিরোধ করবে। অর্থাৎ ভ্যাকসিন কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন চলে আসি ভ্যাকসিনের বিভিন্ন টাইপ সম্পর্কে আলোচনায়। প্রাথমিকভাবে ভ্যাকসিনের টাইপকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারব। প্রাথমিকভাবে সামগ্রিক যে জীবাণু বা সামগ্রিক যে অর্গানিজম, সে অর্গানিজমটিকে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ ভ্যাকসিন, অর্থাৎ হোল অর্গানিজম আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি।
হোল অর্গানিজম যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটিকে আমরা দুই ভাগে ব্যবহার করতে পারবো সমগ্র জীবাণুকে। একটি হচ্ছে জীবিত কিন্তু শক্তি হ্রাসকৃত জীবাণু, অবশ্যই লাইভ অ্যান্ড অ্যাটেনিউয়েটেড জীবাণু, লাইভ অ্যান্ড অ্যাটেনিউয়েটেড মাইক্রো অর্গানিজম। জীবিত জীবাণু থাকার ফলে এবং তার শক্তি হ্রাসকৃত থাকার ফলে কি হবে না, দেহে আমাদের প্রবেশ করলেও ওই জীবাণুটি বংশবিস্তার করতে পারবে, বেঁচে থাকবে, কিন্তু তার শক্তি কমে যাওয়ার ফলে আমাদের দেহে রোগ তৈরি করতে সেভাবে পারবে না। ফলে আমাদের দেহ খুব সহজে এটিকে চিনে এগেনস্টে যে মেমোরি বি সেল তৈরি করে রাখবে এবং সেক্ষেত্রে এটি ভ্যাকসিন হিসেবে কাজ করবে। এখন এরকম কিছু ভ্যাকসিনের আমরা নাম বলতে পারি, যেরকম বিসিজি ভ্যাকসিন টাইফয়েডের ক্ষেত্রে এবং প্লেগের ক্ষেত্রে যে ভ্যাকসিন আমরা ব্যবহার করি সেগুলি সাধারণত জীবিত কিন্তু শক্তি হ্রাসকৃত জীবাণু সেখানে আমরা ব্যবহার করি। বেশ, নেক্সট হচ্ছে জীবাণুটি মৃত হতে পারে এবং নিষ্ক্রিয় জীবাণু হতে পারে। সাধারণত পোলিও যে টিকা আমরা দেখি সেক্ষেত্রে আমরা এই জীবাণুটিকে দেখব। সাধারণত জীবাণুগুলি ভাইরাসগুলি সাধারণত পোলিও ভাইরাসগুলি মৃত এবং নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। পিউরিফাইড ম্যাক্রোমলিকিউলগুলি সাধারণত লেস কমপ্লেক্স টাইপ ভ্যাকসিন। এখন চলে আসি, এই যে পিউরিফাইড ম্যাক্রোমলিকিউলের কথা বললাম, অর্থাৎ জীবাণুর দেহের বিভিন্ন অংশ যাকে পিউরিফাই করে আমরা ব্যবহার করতে পারবো ভ্যাকসিন হিসাবে, সেগুলো কি কি প্রকারের হতে পারে। প্রাথমিকভাবে আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিনের কথা বলতে পারি। সাধারণত আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিন স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়ার ক্ষেত্রে বা আরও এরকম কিছু ব্যাকটেরিয়া আছে, এরকম কিছু রোগ জীবাণু আছে, তার এগেনস্টে ব্যবহার করি। পলিস্যাকারাইড ভ্যাকসিনের কনসেপ্টটা কি না, আমরা এই ব্যাকটেরিয়ার যে বাইরের দিকের আবরণ সেখানেতে বেশ কিছু পলিস্যাকারাইডের চেন বা শৃঙ্খল দেখতে পাই। এই পলিস্যাকারাইডের চেন বা শৃঙ্খলগুলি কি করে না, আমাদের ইমিউনোলজিক্যাল যে অ্যাক্টিভিটি দেহের সেটাকে সাপ্রেস করে। এটি বিশেষ মেকানিজমের মাধ্যমে আমরা এই রোগ জীবাণুগুলিকে ধ্বংস করি। মেকানিজমটাকে বলা হয় প্রাথমিকভাবে অপসোনাইজেশন। অর্থাৎ খুব উদাহরণ দিতে পারি আমরা, যেরকম অনেক সময় আমাদের ব্রেড বা রুটি খাবার সেভাবে ইচ্ছে হয় না, তখন আমরা কি করি না, তার উপরে একটা বাটারের প্রলেপ দিই যাতে করে ব্রেডটা খাই, বাট বাটারটা এক্ষেত্রে ওই ব্রেডটাকে খেতে আমাদেরকে উৎসাহিত করে। সেরকম যখন এই ব্যাকটেরিয়ার বাইরের দিকে যে এই পলিস্যাকারাইড আবরণ, এই আবরণের উপরেতে অ্যান্টিবডি, আমার দেহেই তৈরি হওয়া অ্যান্টিবডি যখন ওর সাথে সংযুক্ত অবস্থায় আসে, তখন অ্যান্টিবডিগুলি বাটারের মতো কাজ করে এবং এই বাটারগুলিকে চিহ্নিত করে, অর্থাৎ অ্যান্টিবডিগুলিকে চিহ্নিত করে আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ প্রথমে চিহ্নিত করে অ্যান্টিবডি কোথায় যুক্ত অবস্থায় আছে, তারপর তার সাথে সাথে পুরোটিকে এনগাপ যখন করে, অর্থাৎ ব্যাকটেরিয়াটিকেও তারা ধ্বংস করে ফেলে। এখন পলিস্যাকারাইড ভ্যাকসিনের ক্ষেত্রে কনসেপ্টটা আমরা দেখব এরকম একটি স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, তার দেহের যে বাইরের দিকের আবরণ সেখানেতে যে পলিস্যাকারাইড থাকে তার 23 প্রকারের যে পলিস্যাকারাইড নিয়ে একটি ভ্যাকসিন তৈরি হয়েছে, তাকে আমরা বলি নিউমোভ্যাক্স 23। অর্থাৎ 23টি পলিস্যাকারাইড, বিভিন্ন প্রকারের পলিস্যাকারাইড, তাদেরকে একত্রিত করে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, বেশ। এই অপসোনাইজেশনকে ত্বরান্বিত করে এই ভ্যাকসিনটি কাজ করে। অর্থাৎ নিউমোনির বাইরের দিকে যে আবরণ যেখানে আমরা পলিস্যাকারাইড দেখব, এই পলিস্যাকারাইডগুলিকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট আমরা দেখব টক্সয়েড ভ্যাকসিন। প্রশ্ন হতে পারে টক্সয়েড কি? আমরা টক্সিনের কথা জানি। টক্সয়েড হলো কেমিক্যালি মডিফাইড টক্সিন। সাধারণত টক্সয়েড ভ্যাকসিনগুলি হয় স্বল্পস্থায়ী। আমরা টক্সয়েডের কথা জানি। টিটেনাসের যে ভ্যাকসিন, টেট ভ্যাকের কথা আমরা শুনেছি, বিভিন্ন নামে পাওয়া যায়। এই টিটেনাসের বিরুদ্ধে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনগুলি সাধারণত টক্সয়েড ভ্যাকসিন। টিটেনাস ভ্যাকসিন, তাছাড়াও আমরা ডিপথেরিয়ার কথা বলতে পারবো। ডিপথেরিয়ার যে ভ্যাকসিন, এই ডিপথেরিয়ার ভ্যাকসিনটাও সাধারণত টক্সয়েড টাইপ ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন, দিস ইজ কেমিক্যালি মডিফাইড টক্সিন, এটি স্বল্পস্থায়ী। নেক্সট, রিকম্বিনেন্ট অ্যান্টিজেন অ্যান্ড ভেক্টর ভ্যাকসিন। রিকম্বিনেন্ট অ্যান্টিজেন এবং ভেক্টরকে আমরা কিন্তু ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাট দ্য টাইম অফ আমরা বর্তমান সময়ের যে মডার্ন টেকনোলজি, যেখানে বায়োটেকনোলজির ভীষণ একটি ডেভেলপমেন্ট আমরা দেখি, এই বায়োটেকনোলজিকে ব্যবহার করে আমরা নতুন নতুন ভ্যাকসিন ডেভেলপ করছি, বিভিন্ন টেকনিক ডেভেলপ করছি। এরকম রিকম্বিনেন্ট অ্যান্টিজেন এবং ভেক্টর, এটি হলো তারই একটি প্রোডাক্ট যাদেরকে আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারবো। মডার্ন টাইমের যে হেপাটাইটিস বি ভ্যাকসিন বা ভ্যাকসিনিয়া, স্মল পক্সের এগেনস্টে যে ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে, সেগুলি সাধারণত রিকম্বিনেন্ট অ্যান্টিজেন এবং ভেক্টর ভ্যাকসিন বলা যেতে পারে। নেক্সট আমরা দেখব
ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন আসলে কি না, যখন আমি সামগ্রিকভাবে কোনো রোগ জীবাণুর ডিএনএ অংশকেই ভ্যাকসিন হিসেবে ব্যবহার করব, ডিএনএ অংশকেই, যেরকম তার প্লাজমিড ডিএনএকে আমি ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি, যাকে আমরা সরাসরি দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি এবং তার বিরুদ্ধে অর্থাৎ ওই রোগ জীবাণুটির বিরুদ্ধে আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারব। নেক্সট আমরা দেখব সিনথেটিক পেপটাইড ভ্যাকসিন। মডার্ন টাইমেতে আমরা বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করতে পারি ল্যাবরেটরিতে তাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দেখে। এই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দেখে যে প্রোটিন তৈরি করছে, দিস ইজ স্মল পেপটাইড প্রোটিন, যাকে বলে স্মল পেপটাইড। এই স্মল পেপটাইডগুলিকে যদি আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করি তাহলে এটি খুব দ্রুত এবং খুব কার্যকরীভাবে আমরা প্রয়োগ করতে পারবো এবং খুব কম সময়ে অনেক ডোজ তৈরি করতে পারবো এই পলিপেপটাইড ভ্যাকসিনের ক্ষেত্রে, সিনথেটিক পেপটাইড ভ্যাকসিনের ক্ষেত্রে। সিনথেটিক পেপটাইড ভ্যাকসিনের ক্ষেত্রে একটু সমস্যা হলো কি, এগুলি সাধারণত ক্ষুদ্র হয় পেপটাইডগুলি। এই ক্ষুদ্র পেপটাইডগুলি অনেক সময় এদের যে ইমিউনোজেনিসিটি অনেক কম হয়, অর্থাৎ এই ক্ষুদ্র পেপটাইডগুলি যদি আমরা আমাদের দেহে প্রবেশ করিয়ে দিই তাহলে তার এগেনস্টে অনেক সময় প্রতিরক্ষা তন্ত্র ততটা সক্রিয়তা দেখায় না, অর্থাৎ সাফিসিয়েন্ট পরিমাণ যে অ্যান্টিবডি উৎপাদন সেটা কিন্তু অনেক সময় হয় না। যাতে করে অ্যান্টিবডির উৎপাদন বাড়ে, অর্থাৎ এটির ইমিউনোজেনিসিটি যাতে বাড়ে তার জন্যে একটি সাহায্যকারী উপাদান, যাকে আমরা বলবো অ্যাডজুভেন্ট, অনেক সময় আমরা ব্যবহার করি। অর্থাৎ এই সাহায্যকারী উপাদানটি মূল পেপটাইডের সাথে সংযুক্ত অবস্থায় যদি আমরা প্রয়োগ করি দেহেতে, তাহলে এটি সাফিসিয়েন্ট ইমিউনোজেনিসিটি দেখায়, অর্থাৎ আমাদের দেহে ততটা পরিমাণেতে অ্যান্টিবডি উৎপাদন হয় যা কিনা দীর্ঘস্থায়ী হয় এবং ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে তখন এই পেপটাইডটি। নেক্সট আমরা দেখব মাল্টিভ্যালেন্ট সাব ইউনিট ভ্যাকসিন। এটিও খুব ইম্পর্টেন্ট, একেবারে মডার্ন টাইমের ভ্যাকসিন বলবো মাল্টিভ্যালেন্ট সাব ইউনিট ভ্যাকসিন। অনেক সময়তে আমরা দেখি যে কোনো ভ্যাকসিন, বিশেষ করে পিউরিফায়ার যে ম্যাক্রোমলিকুল ভ্যাকসিন, সেগুলি একটি নির্দিষ্ট পথে কাজ করতে থাকে। সাধারণত বি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে এই ভ্যাকসিনগুলি কাজ করে, কিন্তু অনেক সময়তে আমরা বি সেল অ্যাক্টিভেশন এবং টি সেল অ্যাক্টিভেশন উভয়কেই যদি কাজ করাতে চাই তাহলে তার যে এফিসিয়েন্সি, অর্থাৎ রোগ জীবাণুর বিরুদ্ধে তার যে লড়াই করার ক্ষমতা, সেটা অনেক গুণ বেড়ে যায়। এই গেল ভ্যাকসিন সম্পর্কে আলোচনা, ভ্যাকসিন কি, ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং ভ্যাকসিনের বিভিন্ন টাইপ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।